বললে অবশ্য অনেকে রাগ করে, একটু ওয়েট করেন, সময় তো দিবে, আসতেছে, শেষ হোক। আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়, তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা 2026 এবং 27 অর্থ বছরের বাজেট নিয়ে পর্যালোচনার জন্য এখানে বসেছি। ঠিক সেই সময়টাতে আমাদের অর্থনীতির বর্তমানে কি হালত সেটা আমাদের একটু দেখে আসা প্রয়োজন। আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে 240 বিলিয়ন ডলার, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা, বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। এত বিশাল একটা অঙ্ক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরো সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরো 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরে মাঝখানের এই 4 মাস সময়কালে আরো 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে মাননীয় স্পিকার। আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2 জন সংসদ সদস্য তারা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনো পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনো পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনো পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা, সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে। আমরা আমাদের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির যদি দিকে তাকাই, এটা 2 অঙ্কের ঘরে আছে, 10% কাছাকাছি। আমরা আমাদের জিডিপির দিকে যদি তাকাই, আমাদের জিডিপি এটা 4% একটুখানি বেশি অবস্থায় আছে প্রবৃদ্ধির হার। এমন একটা অবস্থায় আমরা এসে আমাদের এই বাজেটটা ঘোষণা করছি, যে সময়টাতে আমরা বলছি যে বাজেটটা ঘোষণা হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়ে নাই, যেটা সরকারি দলের দাবি। কিন্তু বাস্তবতা হলো এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনি করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায় মাননীয় স্পিকার। অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে ব্যাপারটা এমন নয়, সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম, সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি সরকারের এই অর্থনৈতিক সেক্টরগুলোতে আমরা যদি বিদেশ থেকে ঋণ নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটার দিকে আমরা যদি তাকাই, আমরা দেখলাম যে সরকার IMF এর কাছ থেকে, বিশ্ব ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়ে আসতে চায়। কিন্তু গত বসন্তকালীন বৈঠকে যখন আমাদের অর্থমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে কিন্তু IMF কোনো ঋণ ছাড় করতে চায় নাই। কেন চায় নাই? কারণটা হলো IMF চেয়েছিল বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতেও একটা বড় ধরনের সংস্কার আসুক। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম কি, অর্থনৈতিক খাতগুলোতে কোনো ধরনের সংস্কার, সেটা তো অন্য কোনো বিষয়ে তো সংস্কার হচ্ছে না, অর্থনৈতিক বিষয়গুলোতে কোনো ধরনের সংস্কারের ব্যাপারে বিএনপি সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া ছিল না। এতদিনে এসে তারা NPR এর নীতি এবং এটা ব্যবস্থাপনা, সেই জিনিসগুলোকে আলাদা করার কথা বলছে। কিন্তু এই বিষয়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একটা অধ্যাদেশ তখন পাশ করা হয়েছিল, সেই অধ্যাদেশ এই সংসদে প্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পরে সেই অধ্যাদেশটাকে কিন্তু ল্যাপস করে দিয়েছে, সেই অধ্যাদেশটাকে কার্যকর করতে দেয় নাই। যদি সরকার সেই সময়টাতেই যদি সংস্কারের বিষয়গুলোকে মেনে নিত, যদি আর্থিক ব্যবস্থাপনার সংস্কারগুলো হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো বিদেশে যে ঋণের ক্ষেত্রে গিয়ে আমাদের অর্থমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হলো, সেই রকম ধরনের পরিস্থিতিতে আমাদেরকে নাও পড়তে হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের ব্যাংক খাতের দিকে তাকাই, ব্যাংক খাতে এক ধরনের অরাজকতা চলতেছে। শুধু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমি বলবো না, ইসলামী ব্যাংকে কি ধরনের অরাজকতা চলছে এটা আপনারা সকলেই জানেন। এর বাইরে গিয়ে আরো 5টি ব্যাংক আছে যে ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই 5টি ব্যাংক যেটাকে একীভূতকরণ করা হয়েছে, এই ব্যাংকগুলো যেসব আগের মালিকদের কাছে ছিল, তারাই সেখান থেকে লুটপাট করে টাকা পয়সা পাচার টাচার করে এই ব্যাংকগুলোকে একেবারে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে, খালির পর্যায়ে নিয়ে গেছে। সেই ব্যাংকগুলোতে যাতে করে পূর্বের মালিকেরা আবারও বহাল হতে পারেন, এমন ধরনের একটা আইন এখানে পাশ করা হয়েছে। যে ব্যাংক রেজুলেশন আইনটা পাশ করা হলো, সেই ব্যাংক রেজুলেশন আইনের 18 নম্বর ধারার মধ্যে এই জিনিসটা বলা হলো যে এই ব্যাংকের মালিকেরা যারা আছেন, তারা যদি 7.5% টাকা তারা যদি ব্যাক করতে পারেন, তাহলে তাদের কাছে আবারও ব্যাংকের মালিকানা বুঝায় দেওয়া হবে। আমাদের প্রশ্ন হলো মাননীয় স্পিকার, যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, টাকা পাচার করেছে, এই ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে, সেই মালিকগুলোর কাছেই মাত্র 7.5% টাকার কথা বলে, ব্যাক দেওয়ার কথা বলে, আবারও সেই মালিকদের কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কি হতে পারে, সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা এই সংসদে কৃতজ্ঞ থাকতে পারি মাননীয় স্পিকার। আমরা যদি
আমাদের মোটা দাগে এখন বাজেটের দিকে যদি আমরা তাকাই, একটা বিশাল বড় বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকা সেটার কথা বলা হয়েছে যে এটা আদায় করা সম্ভবপর হবে। এখানে ঘাটতি থেকে যাবে 2,43,000 কোটি টাকার মতো। কিন্তু আমরা যদি এই 6,95,000 কোটি টাকা যেটা আদায় করা হবে বলা হচ্ছে, সেটার দিকেও যদি আমরা তাকাই, তাহলে দেখবো এনপিআর কে দেওয়া হয়েছে যে 6,04,000 কোটি টাকা এনপিআর আদায় করবে। কিন্তু এনপিআর এর যদি আমরা পাস্ট রেকর্ড গুলো দেখি, 2024-25 অর্থ বছরে এনপিআর মাত্র 369 লাখ কোটি টাকা তারা এখানে আদায় করতে পেরেছিল, এবং এই বছর যেটা চলতি অর্থ বছর, সেখানেও মাত্র 3.5 লাখ কোটি টাকার মতো তারা আদায় করতে পেরেছে। যে এনপিআর 4 লক্ষ কোটি টাকাই আদায় করতে পারে না, সেই এনপিআর এর উপরে যদি 6 লক্ষ কোটি টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং যদি তৃপ্তির ঢেকুর তোলা হয় যে আমাদের ঘাটতি কম আছে, তাহলে কিন্তু সেটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করার শামিল, মাননীয় স্পিকার। কারণ আমরা দেখতেছি এখনই 2,43,000 টাকার ঘাটতি আছে। এনপিআর যখন তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না, সেই সময়টাতে শেষে গিয়ে যেটা দেখা যাবে, এই ঘাটতি আরো বেড়ে যাবে। অর্থাৎ এই যে বাজেট, এটা শুধু বড় বাজেট না, এটা বড় একটা ঘাটতির বাজেটে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি আরো একটু ভিতরের দিকে তাকাই, এই বাজেটকে একটা বিনিয়োগ বান্ধব বাজেট বলা হচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু আমরা দেখতেছি সরকার ঋণ নিয়ে দেশের এই বাজেটটাকে সচল রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকার মতো ঋণ তারা গ্রহণ করবে। সরকার যদি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে, তাহলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টরে লোন ডিসপার্স হবে না, এবং যার কারণে কিন্তু অর্থনীতি একটা স্থবির অবস্থায় এসে দাঁড়াবে, একটা ক্রাউডিং ইফেক্ট একটা তৈরি হবে, যার কারণে আমাদের এখানে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না। যে বাজেটটাকে বলা হচ্ছে যেটা বিনিয়োগ বান্ধব বাজেট, সেই বাজেটের মধ্যেই ক্রাউডিং ইফেক্ট তৈরি করার মতো পদ্ধতি রেখে ব্যাংকগুলো থেকে অর্থ সরকার আদায় করে নিবে, সরকার নিয়ে যাবে, এবং তার কারণে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তারা কোনোভাবেই সেখান থেকে উপকৃত হবে না। এই কারণে এই যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেটটা বিনিয়োগ বান্ধব তো নয়, বরং বিনিয়োগের পরিপন্থী একটা বাজেটে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটের আয়করের দিকে একটু তাকাই, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না। কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে, এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এইটা খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে, তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে, তাদের উপরে গিয়ে এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো, কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন, তাহলে বছর শেষে যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে, তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে। এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে মাননীয় স্পিকার। আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে। গ্রামের দোকানদার যারা আছেন, তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে? এটা অগ্রিম। অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন, ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন, 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন, তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই, সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই, কোনো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না মাননীয় স্পিকার। তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা কৃষি বাজেটের দিকে একটু তাকিয়ে দেখি। গত বছরের বাজেট ছিল 27,224 কোটি টাকা, এই বছরে এই বাজেটটা হয়েছে 28,881 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা একটা বাজেট করলাম, যে বাজেটে গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করলাম, আর সেখানে আমরা কৃষি ক্ষেত্রে মাত্র 1 থেকে 1,500 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা বৃদ্ধি না করার নামান্তর মাননীয় স্পিকার। আমাদের কৃষি সেক্টরটা নানাভাবে অবহেলিত হয়ে আছে। সরকার দলের তরফ থেকে বলা হতে পারে যে সার কীটনাশকের উপরে যে 7.5% ট্যাক্স এবং ভ্যাট ছিল, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে। কিন্তু সার এবং কীটনাশকের উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা উইথড্র করে নেওয়া হয়েছে, তাতে করে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণটা হলো, এটা যারা ব্যবসায়ীরা যারা আছেন, তারা এটা সুবিধাটা পেয়ে থাকেন। এই সার এবং কীটনাশকের উপরে সরকার ভ্যাট এবং
এবং ট্যাক্স কমানোর কারণে এটা যে আসলে সার এবং কীটনাশকের দাম কমবে তা তদারকি কেমন করে হবে তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যেসব কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের একটা কৃষি ভিত্তিক একটা দেশ হওয়ার কথা ছিল আমাদের। 75 সালের দিকে যেখানে আমাদের জিডিপিতে কৃষি ছিল 62, এখন সেটা 10 থেকে 11% নেমে এসেছে। আমরা কৃষিকে একেবারে ওভারলুক করে যাচ্ছি। এই বাজেটের মধ্যেও আমরা কৃষিকে একেবারে ধর্তব্যের মধ্যে নিয়ে আসি নাই। আমরা মনে করি কৃষিতে বাজেট বৃদ্ধি করার দরকার আছে এবং এটা 1-1.5 কোটি টাকা না, এটা এমন পরিমাণে বরাদ্দ করতে হবে যাতে করে আমরা কৃষকদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসতে পারি এবং কৃষকদেরকে আমরা সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াতে পারি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা বাজেটের মধ্যে যে 3টে সেক্টরের কথা বলা হয়েছে, সেই 3টে সেক্টরে এক ধরনের বাজেট আছে। সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার জন্য যে বাজেটটা করা হয়েছে সেটার পরিমাণ দাঁড়ায় 1,22,000 কোটি টাকার মতো, কিন্তু মন্ত্রণালয়ের হিসাব বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে অতিরিক্ত 14,000 কোটি টাকা, সেই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হবে সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা এই জায়গার মধ্যে করা হয়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা ভোটার আগে আমাদের এই বাজেটের মধ্যে এমন অনেকগুলো বিষয় আমরা দেখেছি, সময় তো শেষের দিকে চলে এসেছে, আর অনেকগুলো বিষয় বলার মতো হয়তো অবস্থায় থাকবো না, কিন্তু সামাজিক নিরাপত্তা যে খাতটা বৃদ্ধি করা হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতের মধ্য দিয়ে আমরা যদি একটা অলস অর্থনীতি তৈরি করতে চাই তাহলে আমাদের জন্য এটা দিন শেষে এটা ক্ষতির একটা কারণ হতে পারে মাননীয় স্পিকার। আমাদের এখনকার সংকট কর্মসংস্থানের সংকট, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু যদি প্রণোদনার মধ্য দিয়ে জাতিকে যদি স্থবির রাখার, অর্থাৎ জাতি তার কাছে কিছু প্রণোদনা দেওয়া হলো যেটা আবার সবার কাছে সমানভাবে পৌঁছাবে কিনা তারও এখনো পর্যন্ত গ্যারান্টি নাই। আর কর্মসংস্থানের ব্যাপারগুলোতে, বিনিয়োগের ব্যাপারগুলোতে যদি এই জায়গাটাতে একটা কমতি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা জাতিকে অগ্রসর করতে পারবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার সময় তো শেষ। আচ্ছা, 2 মিনিট দেয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রংপুর অঞ্চল আছে, আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত। এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই, বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকমরুল এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর, তার তুলনায় এবছর আরো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটার আলোচনা এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। আমরা চাই আমাদের রংপুর অঞ্চলে, আমরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে আছি, আমাদের উন্নয়ন বরাদ্দ এত কম গোটা রংপুর বিভাগের জন্য, এটা মাত্র 1% পর্যবেসিত হয় প্রায় বছরগুলোতে। আমরা চাই যে আমাদের উন্নয়ন বরাদ্দগুলো বৃদ্ধি করা হোক, রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাক। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার যখন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে 234 পৃষ্ঠার বক্তব্যের মধ্যে একেবারে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই তিনি বলেছিলেন যে এই অর্থনৈতিক যে বিপর্যয় চলছে, সোশ্যাল ফ্যাব্রিকের যে ক্ষতিটা হয়েছে, এখান থেকে যদি আমরা পুষিয়ে উঠতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক সংস্কার কি আমরা সরকারি দলের মধ্যে দেখতে পাই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল, সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো, বাজেট বাস্তবায়ন করার সময় অবশ্যই জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মধ্য দিয়ে সঠিক পর্যালোচনার ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব, এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনারা নারাজ হন, কারণ বাজেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ওনারা যখন বক্তৃতা দেন, বক্তৃতার সময় শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট আবদার করে নেন নিজ এলাকার ব্যাপারে কথা বলার জন্য। নিজ এলাকার ব্যাপারে কথা বলতে গিয়ে তারা বলেন, বেশিরভাগই বলেছে 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে, সবকিছুই বলল। কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার, হাম করে তো থাক, আর বললামই না। স্পিচে চলে যায় মাননীয় স্পিকার।
আমার বাবা বলেছিল, a budget is a moral document for it reveals not only what a government can afford but it also chooses to value. মাননীয় স্পিকার, এই বাজেটকে ডিসক্রাইব করার সময় বিরোধী দলের নেতারা এটাকে বলেছে রিস্কি, ওভার অ্যাম্বিশাস, একবার বোধহয় শুনেছিলাম একজন বলেছিল ফ্যান্সিফুল। এখন গতকালকে আলাপ আলোচনার সময় আমার পিছনে একজন আমার নিজের দলের একজন নেতা বলেছিল এটা একটা সাহসী বাজেট। এখন আপনি হয়তো শুনে সাহসী কেন বললাম, উনি বলেছিল আপনি চিন্তা করছেন, তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। সরি, অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনার থেকে বেশি সময় নিব না, কারণ আমার নিজ এলাকারও কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই যেটা ন্যাশনাল ইম্পর্টেন্সের সাথে চলে আসে। আমাদের বিরোধী দলের অনেকেই বলেছে যে আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। ওনারা আমাদেরকে বারবার করে প্রবলেম দিচ্ছে, সলিউশন দিচ্ছে না। আমি আজকে ছোট একটা সলিউশন নিয়ে এসেছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে হচ্ছে অবৈধ বালি এক্সট্রাকশন। এটা হয়তো আমাদের এখানে সংসদ সদস্য অনেকেই আছে যাদের এলাকায় একই ধরনের সমস্যা ঘটছে। আমি একটু, অনেকে বলেছেন আপনাকে যে এই বাজেটটা খালি প্রফিট অ্যান্ড লসের ব্যাপার না, আমি একটু প্রফিট আর লসের ব্যাপারে আসি। 2021 থেকে 2026 পর্যন্ত এই অবৈধ এই বালির ব্যবসার থেকে রাঙ্গুনিয়া একা ওখান থেকে 12,80,00,000 টাকা রেভিনিউ কালেক্ট করা হয়েছে ট্যাক্সের আকারে। তবে এই বালি এক্সট্রাকশনের কারণে যে ক্ষতিটা হয়েছে, এই নদী ভাঙ্গনের কারণে আমাদের ওখানে 80 কোটি টাকার খরচ করতে হয়েছে ব্লকের মাধ্যমে এবং নদীর পার ঠিক করার কারণে। এই জিনিসটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে ট্যাক্স কালেকশন আমাদের বাড়াতে হবে। বর্তমানে বিশেষজ্ঞরা বলছে 60 to 70% of all sand extracted from the river is done so illegally. এই ইলিগাল ব্যবসার কারণে বর্তমানে এই ব্যবসাটা খালি একজন সেক্টরের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে, এটা হচ্ছে কি একটা মাফিয়া সেক্টর। এই মাফিয়া সেক্টরের কারণে আমার এলাকায় কিছুদিন আগে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে মাসুদ চৌধুরী নামের আমাদের যুব দলের এক নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জিনিসটা আমি তুলে ধরছি কারণ আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমানের হোম মিনিস্ট্রির বাজেটকে 6.2%-এই খালি ইনক্রিজ করা হয়েছে। এই 6.2% ইজ নট এনাফ। আমাদের বাংলাদেশের পুলিশকে যেভাবে করে আমরা দেখি বর্তমানে, তাদেরকে আরো শক্তিশালী করতে হবে। দে হ্যাভ টু বি ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড। মাননীয় স্পিকার, আমাদের একটা এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট, আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। লর্ড গিভ মি দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস আই ক্যানট চেঞ্জ, দ্য কারেজ টু চেঞ্জ দ্য থিংস আই ক্যান, অ্যান্ড দ্য উইজডম টু নো দ্য ডিফারেন্স। আলহামদুলিল্লাহ, আমার অর্থমন্ত্রী knows the difference. He knows what changes need to be made and he knows what he cannot. The things that have been changed, আমি ওটা একটু বলে দিই। বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সোশ্যাল সেফটি নেট বলে কিছু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এই সোশ্যাল সেফটি নেট ক্রিয়েট করার জন্য ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে ওটার জন্য ফান্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। The things we cannot change, আমাদের বাংলাদেশের ওনারা বারবার করে বলছে ট্যাক্স কালেকশনের উপরে আমরা নির্ভর। আমি ট্যাক্স কালেকশনের উপর নির্ভর না, আমি FDI এর উপরে নির্ভর। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট হলে উর্দু ভালো জানেন, আরো 2 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি। মাননীয় স্পিকার, আপনাকে বলেছিলাম বেশি সময় নিব না, তবে একটা জিনিস বলে আমি শেষ করতে চাই। আমাদের বিরোধী দলের বন্ধুরা বারবার করে বলে যে এই বাজেটটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মোটা বাজেট দেওয়া হয়েছে। সেই কারণে একটা মজার একটা জিনিস বলে দিতে চাই। I ask the opposition not to judge this budget on its waistline but on its backbone. আমাদের অর্থমন্ত্রী এমন একটা ব্যাকবোন বানাতে চেষ্টা করছে যেটার উপরে আমরা নেক্সট 5 বছরের ডেভেলপমেন্ট আমরা দাঁড়া করাতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত। জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নিবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4 লক্ষ কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10 থেকে 12% একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10 থেকে 12%-এর জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যে মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো। মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআর এর যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে একজন বলে গেলেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি, আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%, অর্থাৎ আমি সেখানে 100 টাকার মধ্যে আমার পকেটে থাকে আর 72.50 টাকা, 72.5 টাকা। এই 72.5 টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স 4.5 সহ আমাকে দিতে হয় মাননীয় স্পিকার 40%, অর্থাৎ আমার পকেটে তখন থাকে 43.5 টাকা। এই 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%, নেপালের দিকে যদি তাকাই তাহলে সেটা 5%। শুধু সরকারের সমালোচনার খাতিরে না, আমরা নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আমরা বলছি এই 56.5% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সেই বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এই বাজেট একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সের একটা সহনশীল মাত্রায় কর্পোরেট ট্যাক্সকে রিডিউস করা হবে। হতাশ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি পরবর্তী যে অসঙ্গতিটা সেটা হচ্ছে মূল্যস্ফীতি এবং জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 9.4% এবং আমরা যদি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ধরতে যাই সেটা 12%-এরও বেশি। এখন এই বাজেটে নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি সেটা আমাদের 7.5% রিডিউস করা হবে। পৃথিবীর সব দেশে, সব বাজেটে, সব অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার স্বীকৃত মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে উচ্চ হারে সুদ নির্ধারণ করা অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে নিয়ে আসা। আমাদের একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5%-এ নিয়ে আসব, এই যে স্ববিরোধী যে অবস্থানটা, এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। এই যে স্ববিরোধী অবস্থানটা, এটা আমাদের সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের যেই সুপারিশটি করেছেন এবং যেই বিষয়ে বলেছেন এটির জন্য জনগণ বাহবা দিয়েছেন। আবার গত পরশুদিন মাননীয় অর্থমন্ত্রীকে আমরা দেখলাম আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় আমাদের কাপড়, রড, সিমেন্ট, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় 16টি দ্রব্যের মধ্যে উনি ট্যাক্স বসানোর কথা বলেছেন। এখন মাননীয়
মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটিতে যখন ট্যাক্স বসাবে, দিন শেষে বিক্রেতা কিন্তু এই ট্যাক্সের বোঝাটি আমাদের তৃণমূলের যে ক্রেতারা থাকবেন এই ক্রেতাদের থেকেই কিন্তু এই ট্যাক্সটি মাননীয় স্পিকার যাবে। সুতরাং যখন বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হবে, আবার বলা হচ্ছে ট্যাক্স বাড়ানো হবে, এটিও কিন্তু মাননীয় স্পিকার একটি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। সুতরাং যদিও বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাবে, সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন শেষে কমবে না, কারণ এই ট্যাক্সের বোঝাটি দিন শেষে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে চেপে বসবে। দিন শেষে এই জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আমরা সরকার দল থেকে একটি কমিটমেন্ট পেয়েছিলাম নির্বাচনের আগে, সেটি হচ্ছে আগামী 5 বছরে এই 4 মাস সহ 1 কোটির উপরে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। 1 কোটি কর্মসংস্থান। এখন প্রত্যেক মাসে আপনার 1.5 লক্ষ কর্মসংস্থানেরও বেশি। তার মানে এই 4 মাসে সেই হিসাবে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা 6 লাখ এই 4 মাস। আপনাদের কাছে প্রশ্ন, মাননীয় অর্থমন্ত্রী, এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? যদি হয়ে থাকে সেই কর্মসংস্থানগুলো কোথায়? সেই চাকরিগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা প্রাচীন একটি ভারতের একটা প্রবাদ আছে, এই যে আমাদের একটি সান্ধ্যকালীন সংসদ চলছে, আমাদের মধ্যে একটি আলস্য ঝেঁকে বসেছে, আমরা একটু এখন বিশ্রামের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে। এরকম একটা বিশ্রামের সময়ে এক ভারতের প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে। সেই প্রবাদে একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবৎ জীবন সুখেং কিবত, অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো, তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে উনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, আমরা দেখলাম এই সংসদে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো স্পষ্ট কোনো কর্মসূচি আমরা পাই নাই। কিভাবে ব্যাংকগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকগুলোকে দীর্ঘ 17 বছর ধরে ব্যাংকের টাকা ঋণের নামে যেভাবে বিদেশে পাচার করা হয়েছে, সেই পাচারকৃত টাকাকে কিভাবে উদ্ধার করা হবে, সেটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো পলিসি পাই না। মাননীয় স্পিকার, আমরা মাননীয় গভর্নর সাহেবকে মাঝে মাঝে আমরা একটু আক্ষেপ প্রকাশ করতে দেখি, 4,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেটাকে কিভাবে আনা যাবে সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ পর্যন্ত আমরা দেখি। মাননীয় স্পিকার, এই যে ঋণ খেলাপি যারা আছে, নির্বাচনের আগে একটা কমন একটা স্ট্রাকচার, 5 বছর কোনো খোঁজ খবর থাকে না, তফসিলের আগে সেখানে একটু কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওই ঋণ খেলাপির উপরের এই অর্ডারটার উপরে একটা স্টে দিবে এবং 2% দিয়ে আবার রিশিডিউল করাবে, রিশিডিউল করিয়ে আবার নির্বাচন অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠায়া, এবং আগামী 5 বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের আর কোনো খোঁজ খবর থাকে না। জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয়, এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন, এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়মুক্তির জন্য এটি প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের যেই জায়গায় টাকা পাচার করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। এই শ্বেতপত্রতে দেখানো হয়েছে 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না। 28-এর পরে কয়টা সংখ্যা হয়? 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। 28-এর পরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান, বনানী, ধানমন্ডি, এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই, কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র, এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুন হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা মাননীয় স্পিকার অবশ্য শুনতে পেয়েছি, বললে অবশ্য অনেকে রাগ করে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে, তারপরেও চিফ হুইপ মহোদয় অনুরোধ করেছেন আরো 3 মিনিট বাড়ানো হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা শুনতে পেয়েছি বা দেখতে পাই এবং সরকার দলেরই অনেকে মাঝে মাঝে আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে আসলে আমরা জেল খেটেছি, আমরা কষ্ট করেছি, আমাদের সন্তানদের সাথে আমরা থাকতে পারি নাই, কিন্তু আমাদের দলে কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজার হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সংসদ সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য না, বরং তাদের সহকর্মীদের জন্য এটি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেটি আমরা জানি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমরা যারা ঋণ খেলাপি, যারা ব্যাংকগুলোকে দখল করেছে, যারা গণতন্ত্র পথকে রুদ্ধ করেছে, গুম খুনের বৈধ, একটু ওয়েট করেন, সময় তো দিবে, আসতেছে, শেষ হোক। যারা গুম খুনের, আমি আপনাকেই বলছি মিস্টার হাসান, এইদিকে ইয়েস Please. মাননীয় স্পিকার, আমি অ্যাড্রেসিং ইউ মাননীয় স্পিকার, যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না। মাননীয় স্পিকার, আমরা ওয়েলকাম করি উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, উনার দলের কাছ থেকে শুনতে চাই গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন, উনি আইনের শাসন নিশ্চিত করবেন এবং এতদিন ধরে যারা মিডিয়াকে, যারা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে এই ফেসিবাদের পক্ষে যারা বয়ান উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধে উনি সুবিচার নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আমাদের প্রতিহিংসার কথা বলছি না, প্রতিশোধ পরায়ণতার কথা বলছি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে এই জায়গাতে আমরা আবার দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সরকার দলীয় একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাননীয়, এটা খুবই দুঃখজনক, উনাকে জেলে নেওয়া হয়েছে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায়। এবং মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই, কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। আমি এই সংসদে অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না, কখনো অনুমতি নিয়ে আমি আপনার বিরোধিতা করতে চাই। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আর দেয়া যাচ্ছে না, আপনাকে সর্বোচ্চ দেয়া হয়েছে, পরের বার প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ।